আজকে বলছি আপনাদের সামনে, রিমান্ডে ছিলাম 1.5 মাস। প্রত্যেক দিন আমাকে বলা হতো তুই পাকিস্তানি রাজাকার। আমার আকাবের দিন ওলামায়ে কেরামের নাম ধরে ধরে বলতো তারা ছিল পাকিস্তানি রাজাকার, তোরা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, তোরা পাকিস্তানি রাজাকার। আমরা পাকিস্তানি রাজাকার নই, একদিনের জন্য পাকিস্তান যাই নাই, পাকিস্তানের সাথে আমাদের আলাদা কোনো সম্পর্ক নাই, পাকিস্তানের কোনো ভিসা আমার পাসপোর্টে নাই। তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছ, আজকে তোমাদেরকে বলতে চাই তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছ, আমরা হলাম এদেশের দেশপ্রেমিক, তোমরা হলো দেশদ্রোহী। আজকে তোমরা দেশদ্রোহীর ভূমিকা পালন করছো পদে পদে। আমার বাংলাদেশের অত্যন্ত সুরক্ষিত এলাকা সচিবালয়ে আগুন কে দিয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো মাটির নিচ থেকে খুঁজে তাদেরকে বের করতে হবে, বাংলার মাটিতে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, 15 বছর তোমরা লুণ্ঠনের ইতিহাস কায়েম করেছ। একজন মৌলানা সাহেব, নামদারি একজন মৌলানা সাহেব ছিল তাদের এমপি, ওনাকে গ্রেফতার করেছেন, তার বাসায় পাওয়া গেছে 30 লাখ। একজন বিচারপতি, নাম বলবো না, বর্ডারের কাছে ধরা পড়ছে, তার ব্যাগের ভিতরে 70 লাখ। একজন লিডারকে ধরতে তার বাসায় গেছেন, তার বাসা তল্লাশি করেছেন, সেই জায়গার ভিতরে লিফটের গর্তের ভিতরে পাওয়া গেছে 400 কোটি। কি পরিমাণ লুণ্ঠন করেছ? তোমার ফিউন 400 কোটি টাকার মালিক, তোমার ছেলে কত কোটি টাকার মালিক, তুমি কত কোটি টাকার মালিক। পরিষ্কার ভাষায় বলতে চাই, অস্ট্রেলিয়া যাকে জায়গা দেয় নাই, কানাডা যাকে জায়গা দেয় নাই, আমেরিকা যাকে স্থান দেয় নাই, ব্রিটেন ইউরোপ যাকে স্থান দেয় নাই, তাকে কুলে বসায় মোদি প্রমাণ করেছে ভারত বাংলাদেশের বন্ধু নয়, ভারত বাংলাদেশের শত্রু। আজকে তোমরা আমাদের দেশের মেয়েটাকে বাইগে গেছে, তোমরা তাকে স্থান দিয়েছ। মেয়ে বাইগে গেছে, এরপরে কি যৌতুক পায়? বাবার বাড়িতে কিছু পায়? ওরে বাবা, এখন আবার যৌতুকটাও চাও, মেয়েটারে নিছো যৌতুকটাও চাও, ঘটনা কি? 16 তারিখে বক্তব্য দিছ, এটা হিন্দুস্তানের স্বাধীনতা, রক্ত দিলাম আমরা। 1971-এর যুদ্ধে তোমরা সহযোগিতা করেছো, তোমাদেরকে ধন্যবাদ জানাইছি 54 বছর। কিন্তু আজকে যেহেতু তোমাদের স্বাধীনতা বলছো, সেই জন্য বলতে চাই, পশ্চিম পাকিস্তানিরা আমাদের দেশে যুদ্ধ করতে খালি হাতে আসে নাই, ভারী অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিলেন, অতি দামি দামি সম্পদ নিয়ে এসেছিলেন। যুদ্ধে যখন তারা পরাজয় বরণ করেছে, তাদের সমস্ত সম্পদ আমাদের মালিকানা ছিল, তোমরা সব লুণ্ঠন করে নিয়ে গেছো। 54 বছর পর্যন্ত আমাদেরকে পানির অভাবে মারছ, পদে পদে আমাদের দেশটাকে তোমরা ফতুর বানিয়ে দিয়েছে। 15 বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল দিনের বুট রাত্রে করে তোমাদের প্ররোচনায়, তোমাদের সহযোগিতায়। আজকে তোমরা প্রমাণ করেছো তোমরা আওয়ামী লীগের বন্ধু হতে পারো, বাংলাদেশের জনগণের বন্ধু নয়। ঠিক তবে ঠিক আমার ভাইরা, আমার এই মাদ্রাসায় ছোট্ট একটা প্রোগ্রামে মামুনুল হক সাহেবকে আসতে দেবে না। বাংলাদেশের কত জায়গায় গেলাম, স্টেজের কাছে যাওয়ার পরে বলছে হুজুর স্টেজে ওঠা যাবে না। আজকে এখানে কোনো পুলিশ নাই, আপনারা রাস্তায় গাড়ি ভাঙছেন কয়টা? রাস্তায় কি অকারেন্স ঘটিয়েছেন? হযরত মাওলানা মামুনুল হক সাহেব এখানে আসবেন। জেল থেকে তিনি বের হওয়ার পরে হঠাৎ একদিন গভীর রাত্রে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে। জেল থেকে বের হওয়ার 2-3 দিন পরেই রাত্রে বোধ হয় তখন প্রায় 2টা। আসার পরে তাকে নিয়ে এখানে বসলাম, অনেক কথাবার্তা হলো।
ফজরের নামাজের আগে যখন উনি বিদায় হয়ে যান, তখন আমি বলছিলাম যে আপনি তো জেল থেকে বের হয়েছেন, আমার এই মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা আপনার জন্য কত দোয়া করেছে, কিন্তু তাদের কারোর সঙ্গে আপনার দেখা হলো না। তারা যখন সকালে ওইটা জানবে যে আপনি আসছিলেন, তখন মনক্ষুণ্ণ হবে। আপনি যদি একদিন আসতেন, এখানে কোনো প্রোগ্রাম হবে না, আপনি আসবেন, ছাত্রদের সঙ্গে একটু সালাম মুসাফা হবে, আবার এখানে মেশকাত শরীফের দর্শে আপনি একটু বসবেন, ছাত্ররা সামনে বসবে, আপনি একটা হাদিস পড়াবেন, এইটুক শুধু ছাত্র আপনাকে একটু দেখবে। বারটা বোধ হয়েছিল ওই দিন বুধবার। উনি বললেন তাইলে আগামী রবিবারে আসি। ঠিক আছে, আসেন। কখন? জোহরের নামাজে এখানে পড়বো, খানা খাবো। এইটা আমার মাদ্রাসার পক্ষ থেকে ফেসবুকে শুধু দেওয়া হয়েছে যে মৌলানা মামুনুল হক সাহেব আসবেন, কোনো অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়নি। সকাল 10টায় কালিয়াকুর রাস্তার মোড়ে পুলিশ ব্লক দিয়েছেন, এই বাজারে পুলিশ ব্লক দিয়েছে, রাস্তায় কোনো গাড়িতে চলতে দেওয়া হয় না। আমি সকাল 9টার থেকে 9টার সময় মাদ্রাসার থেকে উঠে গিয়েছিলাম আমার দিয়াবাড়িতে, আমার বাসা। ওই বাসার থেকে আমি 10:30টায় আসতেছি, আমার গাড়ি আটকে বলছেন আপনিও যাইতে পারবেন না। কেন, কি কারণ? বলে না না যাইতে পারবেন না। আমার পেছনে আসছেন খালেদ সাইফুল্লাহ ইবি সাহেব, তারও গাড়ি আটকাইছে। অটো দিয়া বিরুলিয়া ওলামা পরিষদের কয়েকজন এসে এখানে নামছেন, তারা আমার মাদ্রাসায় আসবেন। তখন বাজে বোধ হয় 11:30 পৌনে 12টা। তাদেরকে বলছে সরজান সরজান, এখানে দাঁড়ানো যাবে না, সরেন। বৃষ্টি পড়তেছিল পেট পেট। আমি গাড়ির থেকে নামলাম, একটা কদমও পিছপা হবার না, এখানে দাঁড়াও। আমাকে বলতেছেন আপনি আপনার মাদ্রাসায় গেলে ওই দিক দিয়ে ঘুরে যান, সাদুল্লাপুর হইয়া। আমি বললাম কেন? ওই রাস্তা আজকে ব্যবহার করা যাবে না। কেন, কি কারণ? বলো উপরের অর্ডার। আজকে উপর কোথায়? কোথায় উপর? যারা বক্তৃতায় দাঁড়ায় বলতো যে পালাবো না, তারা গেছেন কোথায়? কথা কথাই বলতা খেলা হবে। 15 বৎসর খেলার মাঠেই ছিলাম। জেলখানায় যাওয়ার আগে যেই গলায় কথা বলেছি, জেল থেকে বের হয়ে সেই ভাষায় কথা বলেছি। 15 বৎসর তোমাদের খেলার মাঠে আমরা ছিলাম, কিন্তু তোমরা আমাদের সাথে খেলতে আসছো পুলিশ বাহিনীর অস্ত্রের মাধ্যমে। তোমাদের কোনো শক্তি ছিল না। আজকেই তা প্রমাণ হয়েছে। না হইলে এখন পুলিশ তোমাদের সাথে নাই। আসো দেখি, আসো, কত দানে কত চাউল একটু দেখায় দেওয়া হবে, আসো। জেলখানার ভিতরে ওলামায়ে কেরাম অনেকেই গ্রেফতার হয়েছিলেন। কাশিমপুর কারাগারে, এই কেরানীগঞ্জ কারাগারে প্রথম আমাকে যখন 1.5 মাস রিমান্ডের পরে যখন কারাগারে নেওয়া হলো, ঘটনাচক্রে আমি ছিলাম সকলের চাইতে বয়স্ক, আমি সকলের সিনিয়র। সেখানে অনেক ওলামায়ে কেরাম ছিলেন, প্রায় 60-70 জন কেরানীগঞ্জ কারাগারে। আমাকে সন্ধ্যার পরে নিয়েছেন। পরের দিন সকালবেলা খবর হলো আমি আমার রুমে আছি। মাত্র আধা ঘন্টার জন্যে তালাটা খোলা হতো, 4:30 থেকে 5টা। না হলে ফাঁসির সেলে আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে। ফাঁসির সেল থেকে আমাদেরকে বের হতে দেওয়া হয়নি। আমরা যেই কয়টা রুমের মধ্যে ছিলাম, সেই রুমের বাহিরে একটা লাল ফিতা টানানো ছিল, এখানে লেখা ছিল হেফাজত ওয়ার্ড, প্রবেশ নিষেধ। আমাদেরকে যখন কোর্টে চালান করা হতো, কোর্টে যখন হাজিরা দিতে আনা হতো, তখন হাতে পায়ে কোমরে বেরি লাগিয়ে আনা হতো। আমাদেরকে চোর ডাকাইতের মতো তোমরা ব্যবহার করেছ। আমরা দেশে কোনো চুরি ডাকাতি করি নাই, কিন্তু আজকে আমাদের ভিতরে রক্তক্ষরণ হয়। ইনু মেনন সাহেবেরা যারা গ্রেফতার হয়েছে, তারা যখন ইস্তারির কাপড় পরে কোর্টে হাজিরা দিতে আসে, পরিষ্কার ভাষায় বলবো, অন্তর্বর্তীকালীন সরকার তারা হলো দেশের চোর আর ডাকাত। তারা দেশের সম্পদকে লুণ্ঠন করেছেন। তারা হলো খুনি, হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে। তারা কেন জামাই আদরে থাকবে? তাদেরকে ফাঁসির কাস্টে রাখতে হবে, হাতে পায়ে ডান্ডা বেরি লাগাই আনতে হবে। আমার বন্ধুগণ, তখন ওই উলামায়ে কেরাম আমাকে জড়াইয়ে ধরে হু হু করে যখন কান্না শুরু করে দিয়েছে, আমি তখন সেখানে একটা কথা বলেছিলাম, আপনারা নির্যাতিত হচ্ছেন, জেলখানার ভিতরে কষ্ট করতেছেন। আমার মন বলছে এমন একদিন আসবে
নাতি লজ্জায় বলবে না আমার দাদা আওয়ামী লীগ করত। আজকে সেদিন আসছে, আজকে সেদিন আসছে, আজ সেই দিন আমাদের সামনে এসেছে। তবে দিনটা যাতে নস্যাৎ হয়ে না যায়, পরাজিত শক্তি যাতে আবার বাংলাদেশে উঠে দাঁড়াইতে না পারে, তারা যেন আবার ইন করতে না পারে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। ঠিক কিনা ঠিক বলেন? ঠিক না ঠিক বলেন? গত 15 বছর কোনো মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোনো মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না। গত 15 বছর কোনো ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না। এই দেশের কোনো আলেম ওলামায়ে কেরামের কণ্ঠ নিরাপদ ছিল না। বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যেখানে হত্যাযজ্ঞ চালাই নাই। আমার দেশের আওয়ামী লীগ, আমার দেশের বিএনপি, জামাত সহ বিরোধী দল ও পথের যারা ছিল তারা নির্যাতিত হয়েছেন পদে পদে। আমরা তাদের নির্যাতনে দুঃখিত। আপনাদেরকে সহানুভূতি পেশ করি, আপনাদের সাথে আমরা আছি। তবে একটি কথা বলতে চাই, আপনাদের হাজার হাজার কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে, আপনাদের হাজার হাজার কর্মী জেলখানার ভিতরে ছিল, অনেককে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে, রাস্তাঘাটে মিছিলে হত্যা করা হয়েছে। আপনারা অনেক হত্যা হয়েছেন, আপনাদের অনেকে শাহাদত বরণ করেছেন। তবে বুকে হাত দিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, 15 বছর আপনারা যত নির্যাতিত হয়েছেন, সবচাইতে বেশি নির্যাতিত শাপলা চত্বরে আমরা হয়েছি। এক রাত্রে আমার শাপলা চত্বরে আলেম ওলামায়ে কেরামের তাহাজ্জুদরত ঘুমন্ত জিকিররত আলেম ওলামায়ে কেরামের উপরে 1,54,000 গুলি চালানো হয়েছে। আজকে পিলখানায় হত্যাকাণ্ডে 57 জন আর্মি অফিসার সহ 83 জন সেখানে নিহত হয়েছেন, তারা শাহাদত বরণ করেছেন। তাদের হত্যাকাণ্ডের বিচার আমরাও চাই, তাদের হত্যাকাণ্ডের বিচার হতে হবে। বাংলাদেশে যদি বুদ্ধিজীবী হত্যার বিচার হয়ে থাকে, বাংলাদেশে 57 জন আর্মি অফিসার এই দেশকে পঙ্গু করার জন্যে, দেশটাকে পরাধীন বানাইবার জন্যে 57 জন আর্মি অফিসারকে স্বাধীনতা বিরোধী হিসাবে হত্যা করে তাদেরকে লাশ বানানো হয়েছে। এই 57 জন আর্মি অফিসারের এক একজনের পক্ষ থেকে, হাসিনার এক একজনের পক্ষ থেকে এক একটা করে ফাঁসি হবে। 57 জন আর্মি অফিসারের বিচার আমরাও চাই, তাদের জন্য কমিশন গঠন করা হয়েছে। আজকে আমির হেফাজতকে সামনে রেখে আজকের জনসমুদ্রে পরিষ্কার ভাষায় বলতে চাই, অনতি বিলম্বে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের জন্য কমিশন গঠন করতে হবে, কমিশন গঠন করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। ফাঁসি 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 চাই, হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনিদের ফাঁসি চাই। এই দেশ আমার, এই মাটি আমার, এই দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। ইংরেজের বিরুদ্ধে 200 বছর লড়াই আমরা করেছি। দেশের স্বাধীনতার জন্য রক্ত আমরা প্রথম দিয়েছি। ইংরেজ এই দেশ দখল করেছিল, কোনো লিডার, কোনো নেতা ইংরেজদের বিরুদ্ধে একটা শব্দ বলার সাহস পাই নাই। যদি সাহস করেছেন, একজন আলেম করেছেন, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। তার এই ফতোয়ার পর থেকে আমরা যুদ্ধ করেছি 200 বছর। 3.5 লক্ষ আলেম ওলামায়ে কেরাম জীবন দিয়েছেন। এই দেশের আলেম ওলামায়ে কেরাম জীবন দিয়ে ইংরেজকে এই দেশ থেকে ভাগিয়ে দিয়েছেন। ফলশ্রুতিতে দেশটা 2 ভাগে স্বাধীন হয়েছে। আজকে যারা স্বাধীনতার পক্ষ শক্তি বলে স্লোগান দাও, আলেম ওলামায়ে কেরামকে দেখলেই মনে করে রাজাকার, দেখলেই মনে করে তারা স্বাধীনতা বিরোধী, তারা দেশপ্রেমিক না। তাদেরকে বলতে চাই, স্বাধীনতার ইতিহাস তোমরা ভুলাই দিয়েছ। পরিষ্কার ভাষায় বলছি, আমার মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই যিনি রেশমি রুমাল আন্দোলন যদি না করতেন, তাইলে দেশ স্বাধীন হতো না, ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হতো না। আমার মাহমুদুল হাসান দেওবন্দিকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। যদি পাকিস্তানের 1947 সনের স্বাধীনতার ইতিহাস রচনা করতে চাও, আমার হুসাইন আহমদ মাদানিকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। যিনি করাচিতে 146 দ্বারা বন্ধ করে হাজার হাজার মানুষের সামনে তিনি বুক টান করে আস্তিনের বোতাম খুলে দিয়ে তারপরে তিনি সেখানে বক্তব্য রেখেছিলেন। 146 দ্বারা জারি করা হয়েছে। বারবার এলান হচ্ছে আজকের সমাবেশ হবে না,
সমাবেশ যিনি পরিচালনা করবেন, যিনি সমাবেশের ঘোষক হবেন, যিনি সমাবেশের সভাপতিত্ব করবেন, দেখা মাত্রই তাকে গুলি করা হবে। হুসাইন আহমদ মাদানী সবাইকে ফাঁক করে লাফ দিয়ে স্টেজে যায় উঠছেন। উইটা তারপরে বুক টান করে আস্তিনের এই সদরিয়ার বোতামগুলি খুলে দিয়ে বুক টান করে বলছেন, আমি এই মাহফিলের সভাপতি, আমি এই স্টেজের পরিচালক। কারা গুলি? চতুর্দিক থেকে তখন গুলি করা শুরু করেছেন। একটা গুলিও হুসাইন আহমদ মাদানীর গায়ে লাগে নাই। মধ্যখান দিয়ে ভালো করে আপনাদের বলে দিতে চাই, আমি আমার গায়ে কিন্তু সদরিয়া পড়ছি, বোতাম লাগাই নাই। এই যে হুজুর পড়ছে, বোতাম লাগাইছে যে, আরো হুজুরদের দেখেন বোতাম কিন্তু লাগাই নাই, বোতাম খোলা। হুসাইন আহমদ মাদানী যখন বোতাম খুলে দিয়েছিলেন, এরপর থেকে উনিও বোতাম লাগাই নাই, আমরাও তারপর থেকে বোতাম লাগাই না।